ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি জেনেছো বা দেখেছো আমি একটা নতুন সিরিজ শুরু করেছি 68 রুলস অফ ইংলিশ। অলরেডি 1 থেকে 8 পর্যন্ত রুলস আলোচনা করা হয়েছে দুটো ক্লাসে। আজকে 3 নম্বর ক্লাস। এখানে 9 থেকে 12 নম্বর রুলস পর্যন্ত আলোচনা করা হবে। তো এই রুলসগুলো মেনলি আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যারা তোমরা ব্যাংক, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিসিএস, পুলিশ বা কোর্ট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো অংশগ্রহণ করো, যাতে ইংলিশটা খুব ভালোভাবে তোমরা স্কোর করতে পারো বা পরীক্ষায় এরর ডিটেকশন বা ইমপ্রুভমেন্ট ফিল আপগুলো ভালোভাবে করতে পারো, তার জন্য এই রুলসগুলো তোমাকে অবশ্যই সাহায্য করবে বা হেল্প করবে। ওকে, তো তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন জাস্ট দিয়ে রাখবো। দেখো, যারা তোমরা ঠিক আছে, যারা তোমরা এই পিডিএফগুলো পেতে চাইছো, তাদেরকে বলবো যে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যার জয়েন করো, এবং আমার যে অ্যাপ আছে নিজস্ব রাইজ অ্যান্ড শাইন, সেটা ডাউনলোড করতে পারো। সেখানেও তোমরা এই পিডিএফ এবং ভিডিওগুলো পাবে। ওকে, তো চলো আজকের যে ক্লাস সেটা আমি শুরু করছি। ওকে, দেখো ফার্স্ট যে রুল নাম্বার 9, কারণ আগে আমরা 8 নাম্বার পর্যন্ত আলোচনা করেছি। রুল নাম্বার 9 কি বলছে দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আজ এই 9 নাম্বার থেকে প্রোনাউনের উপর আলোচনা হবে। ওকে, তো ফার্স্ট টার্ম তোমাকে বলেছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে তুমি রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে কোনো রুলস পড়ার আগে তোমার অবশ্যই জেনে নেওয়া দরকার যে হোয়াট ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো, আমরা যখন হি ব্যবহার করছি, এই রাম বলে যদি কোনো সাবজেক্ট আমরা আগে উচ্চারণ করে থাকি বা লিখে থাকি, তার সেকেন্ড সেন্টেন্সে আমরা হি লিখতে পারি, তাই তো? রামের পরিবর্তে কি লিখলাম? হি। এটা হলো প্রোনাউন। এবার দেখো, এই হি থেকে আবার কি, যদি আমরা হিমসেলফ লিখি, এই যে সেলফ বলে ওয়ার্ডটি যোগ হলো, এই হিমসেলফ হচ্ছে কি বলো, আর রিফ্লেক্সিভ প্রোনাউন। কি না, রিফ্লেক্সিভ প্রোনাউন। আর দেখো, এই রিফ্লেক্সিভ প্রোনাউন কিছু ক্ষেত্রে বহুবচন হয়, যেমন কি দেখো, দে থেকে দেমসেলভস। ওকে, তার মানে তুমি দেখলে যে সেলফ বা সেলফস জাতীয় ওয়ার্ড যদি প্রোনাউনের সঙ্গে যোগ হয়, তখন তাকে আমরা কি বলবো, রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং বাংলা সেন্সের মানে হয় নিজে থেকেই, সে নিজে থেকেই, তখন আমরা হি হিমসেলফ বা মাইসেলফ বলে এই যে সেন্সটা, এই সেন্সগুলো কি হয় না, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে নিজে থেকেই টার্মটা যোগ করার জন্য ব্যবহার করে থাকি। ঠিক আছে, আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক, আমি নিজে থেকেই এই কাজটা করেছিলাম। তো সুতরাং এই সেন্সে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করে থাকি। কিন্তু রুলস কি বলছে আমাকে একটু দেখে নেব। 9 নাম্বার রুলস বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন ক্যান নট বি ইউজড দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হতে পারে না। ওকে, যেমন একটা উদাহরণ দেখো, ইয়োর সেলফ অ্যান্ড হি রিচ দ্যাট প্লেস। তাহলে এই ইয়োর সেলফ টার্মটা তুমি কখনোই কি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারবে না। বাট এখানে দেখো, হি যখন সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, তার আগে অ্যান্ড দিয়ে যোগে ইয়োর সেলফ লিখেছে। তোমাকে অ্যাকচুয়ালি লেখা উচিত কি, ইউ অ্যান্ড হি রিচ দ্যাট প্লেস। ওকে, ক্লিয়ার? নেক্সট, হিমসেলফ ক্যান নট টিচ হিম। ওকে, দেখো এখানে যে টার্মটা হবে হিমসেলফ না হয়ে হি ক্যান নট টিচ হিমসেলফ, তাই তো? পুরুষ সাজিয়ে কি, হি ক্যান নট টিচ হিমসেলফ, সে নিজেকে নিজে শিক্ষা দিতে পারবে না। তাহলে এই সাবজেক্ট হিসাবে আমরা কাকে লিখব? প্রথমে হিকে। হিমসেলফ আমরা সেন্টেন্সে ব্যবহার করছি পরে, নট সাবজেক্ট হিসাবে। ক্লিয়ার? দেখো 10 নাম্বার কি বলেছে, বিফোর রিলেটিভ প্রোনাউন সাবজেক্টিভ কেস ইজ ইউজ। ওকে, খুব ভালো একটি টার্ম তোমাকে বলেছে বা রুলস বলা হয়েছে। দেখো যে বিফোর রিলেটিভ প্রোনাউন,
তো সবার আগে তোমাকে জেনে নিতে হবে হোয়াট ইজ রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? দেখো রিলেটিভ মানে কি না একটা সম্পর্ক আছে। রিলেটিভ মানে কি সম্পর্ক। তাহলে এই রিলেটিভ প্রোনাউন এর কাজই হচ্ছে সম্পর্ক স্থাপন করা। কি বললাম? রিলেটিভ প্রোনাউন হচ্ছে সম্পর্ক স্থাপন করা। যেমন এর কতগুলো যেমন ওয়ার্ড বলছি, হু, হোম, হুজ, ওকে, দ্যাট, হুইচ। এই যে প্রোনাউনগুলোকে আমি বলছি, এই প্রোনাউনগুলো যদি কোনো সেন্টেন্সে সম্পর্ক স্থাপন করে আর একটা পার্টের সঙ্গে বা আর একটা সেন্টেন্সের সঙ্গে, তখন এই এই ওয়ার্ডগুলোকে আমি কি বলবো? অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন। কি বললাম? দেখো, হি ইজ এ বয়, ওকে, হি ইজ ব্লাইন্ড। খুব সিম্পলভাবে তোমাকে বোঝাচ্ছি, দুটো সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমি বলতে পারি হি ইজ এ বয় হু ইজ ব্লাইন্ড। দেখো এই যে দুটো সেন্টেন্সের মধ্যে একটা কমন মিল ছিল, কে না একটা ছেলে, সে এবং এইস। তো এখানে দেখো আমরা হি ইজ এ বয় হু ইজ ব্লাইন্ড, সে হয় একটা ছেলে, যে হয় অন্ধ। তাহলে এই দুটো সেন্টেন্সের এক মধ্যে একটা কি সম্পর্ক স্থাপন করলো, কোন ওয়ার্ডটা না এই হুটা। তার মানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? তো এখানে আমরা কি বলতে চাইছি, যদি কোনো জায়গায় আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি তার পূর্বে কি হয় বলো, যে সাবজেক্টিভ কেস। এর তোমাকে আবার জানতে হবে হোয়াট ইজ সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। দেখো এই আই ওয়ার্ডটা হচ্ছে কি না নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এটাই আবার যখন কোনো কি সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, কি লিখি আমরা? মি। এটাই আবার পজিটিভে কি লিখি বলো? মাই। আবার ডবল পজিটিভে কি লিখি? মাইন। তার মানে এই প্রোনাউনগুলো কি হয়, প্রত্যেকটার সাবজেক্টিভ কি নমিনেটিভ এবং সাবজেক্টিভ বা নমিনেটিভ বা অবজেক্টিভ পজিটিভকে, যেমন কি বলো, হি থেকে আমরা কি করি? হিম। দে থেকে কি করে থাকি বলো? দেম। তাহলে এই যে এই প্রথম বক্সে যেটা সাবজেক্ট হিসেবে কাজ করে সেটাকে আমরা কি বলছি? নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। ওকে, সুতরাং দেখো প্রথমে কি ব্যবহার করা হয়েছে একটু দেখে নাও খেয়াল করে। ইট ইজ আই হু উইল ডু দিস। তাহলে খেয়াল করে দেখো এই সেন্টেন্সে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি বললাম? এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এর পূর্বে কি বসেছে? আই। পরীক্ষা হলে কী দেবে জানো? ইট ইজ মি হু। তুমি সঙ্গে সঙ্গে কেটে কি করবে? এই মি কেটে আই হবে, কারণ রুলস কি বলছে? বিফোর রিলেটিভ প্রোনাউন নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস বসে। ক্লিয়ার? তাহলে পরিষ্কার বোঝা গেল ওকে। যেমন আরও দু একটা উদাহরণ দেখে নাও। ইট ওয়াজ সি নট হার, ইট ওয়াজ সি হু হেল্প মি, ইট ওয়াজ উই হু আর শাউটিং। ঠিক আছে, এবার একটা বিষয় দেখো, তুমি কখনোই যে স্যার এটা বহুবচন আছে বলে তাহলে ইট ওয়ার উই করবো কি না, এটা একটা টার্ম। এটার বাংলা সেন্স কি? এটা হচ্ছে তারা, যারা। এই সেন্সে তুমি মনে রাখবে যে কখনোই এটা কমপ্লিমেন্ট পার্ট হিসেবে কাজ করছে। ইট ওয়াজ উই, ইট ওয়াজ দে বা ইট উই ইজ, এটা সিঙ্গুলারই থাকবে। দেখো কখনোই তুমি ইট ওয়ার দে বা ইট ওয়ার উই করবে না। ক্লিয়ার? মনে থাকবে। নেক্সট 11 নম্বর রুলস কি বলছে? ভার্ব অ্যান্ড প্রিপোজিশন আর ফলোড বাই অবজেক্টিভ কেস। খুব ভালো জিনিস বলেছে। দেখো তুমি অলরেডি অবজেক্টিভ কেস বিষয়টা শিখেছো। মানে যেমন এখানে মিটা বলছি আই থেকে, এই মি ফর্মটা হচ্ছে অবজেক্টিভ, হিমটা হচ্ছে কি অবজেক্টিভ, দেমটা হচ্ছে কি দে থেকে বলো অবজেক্টিভ, হারটা হচ্ছে কি ইউ থেকে ইউই থাকে। ক্লিয়ার? তাহলে উই থেকে আস হয়। এই যে টার্মগুলো আমি বললাম এইগুলো হচ্ছে কি অবজেক্টিভ কেস। এবার এখানে রুলস কি বলছে? ভার্বস অ্যান্ড প্রিপোজিশন আর ফলোড বাই অবজেক্টিভ কেস। তার মানে এখানে দেখো অ্যাকচুয়ালি প্রিপোজিশনের পরে এবং যে ভার্বের পরে আমরা কি হয় না অবজেক্টিভ কেস ব্যবহার করি। যেমন দেখো
আই অ্যাম টিচিং ইউ অ্যান্ড হার, ঠিক আছে। তাহলে এই টিচিংয়ের পরে কি হচ্ছে, ইউটা, এবং কি হচ্ছে দেখো, যদি এখানে বলবে আই অ্যাম টিচিং ইউ অ্যান্ড হিম, তাকে এবং তোমাকে, হি হার হতে পারে, হিম হতে পারে, কিন্তু দেম হতে পারে, কিন্তু যেটাই আমরা ব্যবহার করব সেটা কিন্তু অবজেক্টিভ হিসাবে, কেস হিসাবে ব্যবহার করব। লেট দেম স্লিপ, দেখো লেটের পরে কি, এটা তো ভার্ব, লেট অনুমতি দেওয়া, লেট দেম, লেট মি ব্যবহার করি না, ওকে। বিটুইন ইউ অ্যান্ড মি, এই বিটুইনটা কি, অ্যাজ এ প্রিপোজিশন, ঠিক আছে। এই যে বলছে বিটুইন অ্যান্ড মি, এখানে দেখো বিটুইন ইউ অ্যান্ড মি, এই মিটা কি বলছে বলো, আমরা এখানে ব্যবহার করেছি অ্যাজ এ কি, অবজেক্টিভ কেস হিসাবে। ক্লিয়ার? দ্য ইনডিফিনাইট প্রোনাউন ওয়ান, দেখো এটা একটা তোমাকে আবার জানতে হবে, ডেফিনেট হলে হচ্ছে নির্দিষ্ট করে, যেমন আমি বললাম রাম, ওকে, রাম হচ্ছে নির্দিষ্ট করে, এর পরিবর্তে আমরা কি করতে পারি, একদম হি বসবে, কারণ এটা একটা ছেলে। বাট এখানে বলছে ওয়ান একটি সংখ্যা যেমন বোঝায়, ওয়ান বলতে এক বোঝায়, এটাকে আমরা প্রোনাউন হিসাবে ব্যবহার করে থাকি। এটা কি না, ইনডেফিনাইট, কাউকে নির্দিষ্ট করে বলা হয় না, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। কি বললাম, সকলের ক্ষেত্রে। যেমন কি, একজন যে সত্য কথা বলে তাকে সবাই কি রেসপেক্ট করে, তাহলে একজন মানে কি, যেই সত্য বলবে তাকে সবাই রেসপেক্ট করবে, সেটা আমি হতে পারি, তুমি হতে পারো, তাই তো। সুতরাং এই ওয়ানটা হচ্ছে কি না, সবার ক্ষেত্রে, সবাইকে ইন জেনারেল সেন্সে হাইলাইট করছে। একজন স্টুডেন্টের তার টিচারকে রেসপেক্ট করা উচিত, তাহলে এখানে কি, একজন বলতে সবাইকে বুঝিয়েছে, যে স্টুডেন্ট তারই রেসপেক্ট করা উচিত, তাই তো। তাহলে এখানে কাউকে নির্দিষ্ট করে না বললেও কিন্তু ইন জেনারেল সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো কি বলছে, ওয়ান শুড নট বি ইউজড হিজ অর হার ইন কেস অফ পজিটিভ কেস। বিষয়টা হলো, পজিটিভ কেস তোমাকে একটু জেনে নিতে হবে। আমরা নমিনেটিভ জেনেছি, অবজেক্টিভ জেনেছি, এবার পজিটিভ জেনে নেব। পজিটিভ মানে কি, বিলং টু বা কারো অধিকারে বোঝায়। যেমন ধরে নাও, আমি বলছি হিজ হাউস, মাই পেন, তাহলে দেখো এই ওয়ার্ডগুলোতে কি না, এই বাড়িটা এবং পেনটারতে কার অধিকার আছে, না আমার আছে, তার আছে। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, যদি বলা হয় থাকে ইউর গার্ডেন, তাহলে এই গার্ডেনটা একটা সম্পত্তি, এতে কার অধিকার আছে, শুধুমাত্র তোমার আছে, তাই তো, ইউর গার্ডেন। তাহলে এই যে তোমার, তোমার ছাড়া অন্য কারো নেই, নয়, এইটা তোমাকে কি বলতে চাইছে না, এই গার্ডেনটা কার, না তোমার। এই যে একটা র এসছে, তার বুক, মানে হিজ বুক, তার বই, এই র বা এর একটা সেন্স আসছে, ঠিক আছে। সচিনস ব্যাট, সচিনের ব্যাট, এটা এর এসছে না, এই র বা এর বা কারো অধিকারে কিছু বোঝালে সেটাকে আমরা কি বলবো বলো, পজিটিভ কেস। তো এখানে বলছে যদি আমরা কোনো সেন্টেন্সে ওয়ানকে আজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে ওয়ান কি বলেছি, সকলের ক্ষেত্রে প্রযোজ্য এবং সিঙ্গুলার সেন্সে যদিও। তো এখানে কখন আমি ওয়ানের পরিবর্তে পজিটিভ কেসে, মানে একজনের বললাম, এখানে আমি তার বলতে আমি হিজ বা হার ব্যবহার করতে পারবো না। কি হবে না, আমাকে এখানে ব্যবহার করতে হবে, দেখো ওয়ান মাস্ট নট বোস্ট অফ হিজ ওন সাকসেস। তার মানে কি বলেছে দেখো, এখানে একজনের অবশ্যই গর্ব করা উচিত নয় তার নিজের সফলতা নিয়ে। তাহলে এখানে হিজ দিয়েছে, তাই তো, এটা রং। এটা কি হবে, এটা রিপ্লেস করাবে ওয়ান্স। মানে কি, যেহেতু এখানে একজনের বলেছি, মানে যেটা আমার তোমার সকলের ক্ষেত্রে প্রযোজ্য, বাট যেহেতু এটা ইনডিফিনাইট, কাউকে নির্দিষ্ট করছে না, সেজন্য হিজ বা হার আমি লিখতে পারবো না। কি লিখতে হবে, ওয়ান্স ওন, ঠিক আছে, ওয়ান্স ওন সাকসেস। বোঝা গেল? তাহলে এখানে ওই তার সেন্সটা না লিখে একজনের, তাহলে একজনের অবশ্যই গর্ব করা উচিত নয় একজনের নিজের সাকসেসে। এই নিজের বলতে কি, ওন সেন্সে। তাহলে আমরা এই পজিটিভ সেন্সে কী ব্যবহার করবো,
ওয়ান্স ব্যবহার করব, মনে থাকবে? ক্লিয়ার? তো চলো, এটাই ছিল তোমাদের রুলস 12। এর পরে হবে কি রুলস 13 থেকে 16, 13, 14, 15, 16। তো এর পরের ভিডিওতে তোমরা আরও 4টে পাবে, সেটাও প্রোনাউনের উপরে। ক্লাস ফলো করতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।